আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের লাইভের প্রধান আলোচ্য বিষয়টা হচ্ছে আগামী 3 মাসের প্রস্তুতি। অর্থাৎ আগামী 3 মাস আপনি যদি প্রাইমারি স্কুলের পরীক্ষা, অর্থাৎ যে সার্কুলারটা হয়েছে এটা সাধারণত ধারণা করা হচ্ছে যে আগামী 3 মাস, মোটামুটি জানুয়ারির শেষের দিকে এই পরীক্ষাটা শুরু হবে ইনশাল্লাহ। এবং এই পরীক্ষাটা জানুয়ারিতে এই কারণেই শুরু হবে যে সবচেয়ে বড় যেই জিনিসটা সেটা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বরে আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো হচ্ছে। আর আপনারা সবাই অবগত আছেন, আসলে ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো হচ্ছে আপনার স্কুলগুলোতে হয়, এবং এই স্কুলগুলোতে সাধারণত ওই দিনে সংরক্ষিত ছুটি থাকে এবং ওইখানে আসলে নির্বাচনকালীন প্রস্তুতির জন্য ওই সময় আসলে কোনো রকমের চাকরি পরীক্ষা প্রস্তুতি নেওয়া হয় না। আনুমানিক ধারণা করতেছি ইনশাল্লাহ, আসলে ধারণাটা সবসময় মোটামুটি এখন পর্যন্ত আপনাদেরকে যে খবরগুলো দিচ্ছি কখনোই আসলে হয়নি, কোনো খবরগুলো আসলে কখনোই ভুল হয়নি কিংবা মিথ্যা হয়নি। আশা করি এইটাও হবে না। সর্বোচ্চ এইটুকু আমি নিশ্চিত গ্যারান্টি সহকারে বলতে পারি যে সর্বনিম্ন জানুয়ারি মাসের শেষের দিকে আপনাদের পরীক্ষাটা হবে। অর্থাৎ এখন যদি জানুয়ারি মাসের, মানিক ভাই খুব ভালো আছি। যারা এখানে আরেকটা কথা বলে রাখি, যারা আমাদের মাহমুদ জামা অ্যানালাইসিসে ছিলেন, জুম ক্লাসটা করতে পারেন নাই আপনারা, অর্থাৎ নেটওয়ার্কের সমস্যার জন্য যারা জুম ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন নাই, প্লাস হচ্ছে যারা টিউশনিতে ছিলেন কিংবা হচ্ছে চাকরিতে ছিলেন কিংবা হচ্ছে গৃহিণী, অর্থাৎ বাড়ির কাজের জন্য জুম ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারেন নাই, তারা আমার এই লাইভটা দেখে নেবেন। এখনও যদি এটা দেখতেও না পারেন সমস্যা নেই, সিক্রেট গ্রুপে আরেকটা লাইভ আছে, সেই লাইভে আমি বলে দেবো এই 3 মাসের প্রস্তুতি। অর্থাৎ আজকে যদি 16 তারিখ হয় এবং জানুয়ারির শেষ সপ্তাহ ধরি, তাহলে আপনাদের হাতে 3 মাস প্রায় 7 দিন, 3 মাস 1 সপ্তাহ আছে। সাধারণত শেষ সপ্তাহ বলতে 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28। যদি চারটা সপ্তাহ ধরি তাহলে হচ্ছে আপনার 3টা সপ্তাহ গেলে হতেছে 21 তারিখ, অর্থাৎ এখনও পর্যন্ত প্রায় 21 তারিখের পরে শেষ সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে। 4 ধাপে সাধারণত পরীক্ষা হয়, অর্থাৎ 64টা জেলার মধ্যে 61টা জেলায় হচ্ছে পরীক্ষা হবে। সেটা হচ্ছে 61টা জেলা মোটামুটি ভাগ করে 4 ভাগে সাধারণত পরীক্ষা হয়। এবং আশা করি জানুয়ারির হয়তো শেষের দিকে, অর্থাৎ হয়তো 25-26 তারিখ থেকে শুরু হবে, ফেব্রুয়ারির মধ্যে মোটামুটি ইনশাল্লাহ পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে। এরপরে যদি আপনাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে কোনো কারণে পরীক্ষা নাও হয়, সেই ক্ষেত্রে এরপরে তো আপনারা আরও বেশি সময় পেতেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না, তখন হয়তো প্রস্তুতিটা আবার অন্যরকমভাবে নিতে হবে। তাহলে এখন আসলে আমি প্রধানত কথা বলবো এই 3 মাস আপনি কীভাবে পড়াশোনা করবেন। অর্থাৎ এই 3 মাস, ওয়ালাইকুম আসসালাম ময়না আপা, এই 3 মাসের আপনার জন্য একটা খুব সুন্দর একটা রুটিন আছে। রুটিনটা হচ্ছে খুব সিম্পল রুটিন। যারা গত 10 মাস আগে মাহমুদ জামা অ্যানালাইসিসে ভর্তি হয়েছেন কিংবা যারা ভর্তি নাই, অর্থাৎ টাইমলাইনে এখন যারা আসলে লাইভটা দেখতেছেন, সবার জন্য আসলে একটা কথা, এই মুহূর্তে আপনি যদি কোনো রকমের প্রস্তুতি না নিয়ে থাকেন এবং এতদিন পর্যন্ত আসলে পড়ালেখাটা একটু হেলাফেলাই করছেন, কিংবা ধরা যাচ্ছে যে আমি তর্কের খাতিরে ধরলাম যে আপনি এখনও বই নেন নাই, বইগুলো খুলেও দেখেন নাই, সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় এই লাইভটাই একটু হলেও আপনার ভালো প্রস্তুতির জন্য কিছুটা হলেও আমার মনে হয় আপনার সহায়ক ভূমিকা পালন করবে। রুটিনটা খুব সিম্পল রুটিন হচ্ছে। এই রুটিনটা করার জন্য আপনাকে প্রথমে যেটা আমাকে চিন্তা করতে হয়েছে, এখানে হচ্ছে আপনারা ছাত্রছাত্রী আছেন, প্লাস হচ্ছে অনেকে টিউশনি করেন। যারা টিউশনি করে হয়তো নিজের আর্থিক যেটা আপনাদের আর্থিক যেটা প্রয়োজন হয়, সেই প্রয়োজনটা আপনারা টিউশনি করে মিটান, প্লাস হচ্ছে আপনাদের ফ্যামিলিকেও যথেষ্ট পরিমাণে হেল্প করেন। যারা চাকরি করেন সকাল 9টা থেকে, মনিয়াপা নেট প্রবলেম হলে কোনো সমস্যা নাই, এই ক্লাসটা যখন লাইভ, ওইটা যখন আপনার ফেসবুকে যখন হয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে, একদম দেখবেন যে এরপরে খুব স্মুথলি, খুব ক্লিয়ারলি কথাগুলো শুনতে পারবেন, স্মুথলি ক্লিয়ারলি। এবং এখন যে সমস্যাগুলো হচ্ছে তখন আশা করি এটা ফেস করতে হবে না। আর এটা বড় জিনিস হতেছে, আমি আপনাদের হতেছে নর্মাল ইয়াতে কথা বলতেছি। আপনাদেরকে সাধারণত জুমে যে আমি বয়াটা দিয়ে কথা বলি সেটা না, নর্মাল হেডসেট দিয়ে কথা বলতেছি, এই কারণে সমস্যাটা হইতেছে। পরে সমস্যা হবে না। তারপরে যদি আপনাদের সমস্যা হয়, সিকিউরিটি গ্রুপে যখন আজকে লাইভে আসবে 11টার সময়, ওইখানে দেখে দেবেন, স্পষ্ট আসবে। আচ্ছা, এখন এই 3 মাসে আপনারা কী করবেন? এই 3 মাসে আপনাদের একটা রুটিন আপনারা ফলো করতে পারেন, যদি দেখেন যে কাজে লাগে, হয়তো কাজে লাগতে পারে। সেটা হচ্ছে যারা গৃহিণী আছেন, যারা চাকরিজীবী আছেন, যারা হচ্ছে টিউশনি করেন, প্লাস হচ্ছে যারা
সাধারণ আসলে কর্মক্ষেত্রে খুব বিজি থাকেন। আমরা সবাই জানি যে প্রাইভেট জবে যারা চাকরি করেন, প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করেন, এই কোম্পানিতে আপনাদেরকে আসলে আপনাদের শ্রমটা একদম শুষে নেওয়া হয়। কথাটা একটু স্পষ্ট, খুব হয়তো তীক্ষ্ণভাবে বললাম, কিন্তু আসলে এইটাই হচ্ছে রিয়েলিটি, এইটাই বাস্তবতা। কারণ হচ্ছে একজন ধরলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সকাল 9টার সময় বের হয়ে যান এবং রাত 10টার সময় দেখা যায় যে তাদের কাজ শেষ হয় না। তাহলে সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দিয়ে উদাহরণটা এই কারণে দিলাম, এইটাই হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের চাকরি। এইটাই হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের চাকরি। এই কারণে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দিয়ে উদাহরণটা দিলাম এই কারণেই যে আমাদের বেসরকারি সেক্টরের যে চাকরিগুলো আছে সবচেয়ে বেশি পরিশ্রম এবং সবচেয়ে বেশি হতাশায় থাকেন হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। কারণ তাদের কোনো শুক্রবার নেই, তাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই, তাদের কোনো ঈদ পূজা পার্বণ কোনো কিছুই নেই। যারা এই চাকরিটা করে থাকেন তারা সবাই আমার সাথে একমত হবেন। আমি কখনো এই চাকরি আমার করতে হয়নি, যেহেতু আমার বন্ধুবান্ধব অনেকে এই চাকরিটা করছেন। আমি তাদেরকে দিয়ে আসলে উদাহরণটা দিতে যাচ্ছি। তাদেরকে দিয়ে উদাহরণটা দিলে সবচেয়ে বেশি যেটা বেটার হবে সেটা হচ্ছে বাকিরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছেন বিভিন্ন ওষুধ কোম্পানিতে চাকরি করেন, তাদের চেয়ে বাকি যারা আছেন তারা হাজার হাজার গুণ ভালো আছেন। একবার শুকুর আলহামদুলিল্লাহ বলেন। এই কারণে শুকুর আলহামদুলিল্লাহ বলেন, ওনারা যেই পরিমাণ কষ্ট করেন তার 10 ভাগের 1 ভাগ কষ্ট আপনাদেরকে করতে হয় না। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দিয়ে উদাহরণটা দিয়ে দিই। একজন সাধারণ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা সারাদিন পরিশ্রম করেন, এই সারাদিন কোম্পানির পিছনে দৌড়াইতে হয়, সারাদিন বিভিন্ন রকমের মেডিসিনের দোকানে যায়, তাদের যাকে বলে মানিক ভাই এনজিও অত না, এনজিও কেন না অত না, আপনাকে শ্রদ্ধা জানাই বলতেছি, ওইখানে আসলে টেকনিক্যাল ব্রেনের খেলা, রাজনীতির খেলাটা হয়। ওই চাকরিটা পুরোপুরি রাজনীতি। ওইখানে কিন্তু আপনার ওই নাই, টার্গেট ফিল আপ করতে হবে। এই মাসে টার্গেট এত, আপনি আজকে 10 লাখের সেল দেখালেন, আপনাকে পরের মাসে 15 লাখ দেখাবে, তারপরের মাসে 20 লাখ দেখাবে। বাহ, এ তো ভালো কাজ করতেছে, এই নেন 1 সপ্তাহ পর করবে, আপনার এখন 30 লাখের টার্গেট। উনি টার্গেট ফিল আপ করবে না করবে। আর আপনি এনজিওর কথা বলতেছেন, ওইটা অবশ্যই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চেয়ে একটু হইলেও বেটার আছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের উদাহরণটা এই কারণে দিতেছি, সেই উদাহরণের সাথে সাথে আমি আমার নিজের জীবনের উদাহরণটা দিয়ে দেবো। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উনি সারাদিন পরিশ্রম করার পরে এই যোগ বিয়োগ করার পর ওনার পক্ষে সম্ভব না, একদম খোলাখুলি। ওনার হয়তো স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নটা করাটা ওনার জন্য সম্ভব হবে না, কারণ ওনার চাকরি ক্ষেত্রে ওনাকে সেটা করতে দিবে না। কিন্তু ওনার জন্য একটা উপায় আছে। উপায়টা হইল যে আপনি এমন একটা সরকারি চাকরি করতে চাচ্ছেন, কিংবা এমন একটা চাকরি চাইতেছেন যেটা করে আপনি পায়ের উপর পা তুলে বসে খাবেন। হয়তো পোলাও কোরমা খাবেন না, কিন্তু 3 বেলা খাবারের সংস্থান হবে। রিজিকের মালিক আল্লাহ, যে যেইভাবে ইচ্ছা, যে যেভাবে পারতেছে, সবাই কিন্তু রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছে, আল্লাহই করতেছে। কিন্তু কারো পরিশ্রমটা হয়তো একরকম হচ্ছে, কারো পরিশ্রমটা আরেক রকম হচ্ছে, পরিশ্রমের ধাপটা ভিন্ন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই কারণে আসলাম, আগামী 3 মাস যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরকে আমি বাকিদেরকে বোঝাতে যাচ্ছি। এখন বাকিরা সেইভাবে বুঝে নেবেন। সারাদিন, সপ্তাহে 7 দিন আপনাদেরকে খাটনি করতে হয়। সারাদিন খাটনি করার পর ও রাতে শুয়ে খালি স্বপ্ন দেখতে ইচ্ছা করবে, কিন্তু পড়তে ইচ্ছা করবে না। একদম সত্যি কথা। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন? সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিসই করবেন, যতই যাই হোক শুক্রবার দিন আপনারা সারাদিন ঘুমাবেন। শুক্রবারটা সারাদিন ঘুমাবেন এবং আপনার শনিবার থেকে আপনার প্রতিদিন আপনার স্বপ্ন হবে এইটাই যে সামনের শুক্রবার দিনটা আমি বিশ্রাম পাচ্ছি, এই 6 দিন আমি একটু পরিশ্রম করি। একটু পরিশ্রম করবেন। আমি আপনার এই কঠিন সময় থেকে, আপনার এই যে কষ্টকর জীবন থেকে 2টা ঘন্টা শুধু আপনার কাছে চেয়ে নিচ্ছি আপনার জন্য। আপনি প্রতিদিন ভোর 6টা থেকে 5টা থেকে 7টা এই সময়টা আপনি আপনার নিজের জন্য রাখেন। ভোর 5টা থেকে 7টা আগামী 3 মাসের জন্য আপনি এই সময়টা আপনার ভালোর জন্য বিক্রি করেন, নিজের কাছে নিজে বিক্রি করেন। যে এই সময়টা ঝড় হোক, জলোচ্ছ্বাস হোক, একমাত্র নিকট আত্মীয় কেউ মারা না গেলে আমি এই রুটিনটা ফলো করবই। ঝড় জলোচ্ছ্বাস কিংবা আমার ব্যক্তিগত জীবনে যত রকমের সমস্যা হোক না কেন, আমি এই 2 ঘন্টা প্রতিদিন আমি সময় দেব, এবং সেই 2 ঘন্টা সময় দিয়ে আমি আমার টার্গেটটাকে আমি অ্যাচিভ করার চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। 2 ঘন্টা
কিছুই না, আবার অনেক কিছু। যদি আপনি একটু পরিকল্পিত কিংবা টেকনিক্যাল একটু করেন। টেকনিক্যাল বিষয়টা একটাই, সেটা হচ্ছে সোজাসুজি কথা। ধরেন আপনি কারক নিয়ে আমি একটা 3টা উদাহরণ দিয়ে বোঝাই দেবো, বাংলা, ইংরেজি, গণিত। কারকের ক্ষেত্রে আপনি একটা দেখেন, কারকে কিন্তু সব রকমের প্রশ্ন আসে না। এটা আমি লাইভ নিয়ে বলতে পারতাম, বোর্ডে বলতে পারতাম, কিন্তু আমার বোর্ডে হাতে লেখা খুব খারাপ, এই কারণে সাধারণত আমি বোর্ডে আসি না। বোর্ডে আমার সিক্রেট গ্রুপে লেখাগুলো এখানে বোর্ডে বলি। ধরেন কারকের মধ্যে দেখবেন যে হচ্ছে কর্তৃকারক, কর্মকারক। এটা খুব সিম্পল একটা বিষয়। কর্তৃকারক, কর্মকারক থেকে সাধারণত যে কোনো চাকরি পরীক্ষা খুব একটা আসে না। আর এটা হচ্ছে সম্প্রদান কারক। শর্ত ত্যাগ করে যাহা দান তাই হলো সম্প্রদান। অর্থাৎ একবার দিয়ে দিলেন, এই জিনিসটা কখনো ফেরত পাবেন না, কিংবা ওই জিনিসটা চাওয়ার অধিকার আপনার কাছে নেই। কর্তৃ, কর্মক আর সম্প্রদান, এই 3টা কারক খুবই ইজি। মোটামুটি সবাই না পড়েও এটা আন্দাজে ঠিকভাবে দাগায় দিয়ে আসতে হবে। সমস্যা হইতেছে করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এই যে ক্রিয়ার আধার সময় অধিকরণ, তারপরে হচ্ছে আপনার অপাদান, আর হচ্ছে করণ। এই 3টা প্রশ্ন যে কোনো চাকরির পরীক্ষায় যদি কারক থেকে কোনো প্রশ্ন থাকে, সেই কারক থেকে প্রশ্নের মধ্যে 90% প্রশ্ন প্রাইমারির জন্য কোনো গাইড ভালো না। প্রাইমারির জন্য আপনার কোনো গাইড ভালো না, আবার প্রাইমারির জন্য সব গাইডই ভালো। কেন সবুজ ভাই? আপনি বাজারে 10টা বই একটা লাইব্রেরিতে যাবেন, বলবেন প্রাইমারি গাইড দেন। এটা বলার সাথে সাথে একজন লাইব্রেরিয়ান আপনাকে 10টা বই বের করে দিল। ওই 10টা বইয়ের মধ্যে কারকও পাবেন, বিভক্তিও পাবেন, প্রকৃতিও পাবেন, প্রত্যয়ও পাবেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও পাবেন, ভয়েসও পাবেন, ন্যারেশনও পাবেন, কারেকশন পাবেন, তারপরে হচ্ছে আপনার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিও পাবেন, তারপর শতকরা পাবেন, তারপরে হচ্ছে ধারা পাবেন, তারপরে হচ্ছে আপনার উৎপাদক বিশ্লেষণ পাবেন। ওইখানে আপনার হচ্ছে বাংলাদেশের হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, তারপর হচ্ছে বহির্বিশ্বের ইতিহাস, ঐতিহ্য, তারপর হচ্ছে সংস্কৃতি, তারপর হচ্ছে বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সবই কিন্তু 19 আর 20। কোন বইটাতে নাই? গাইড বই আপনাকে চাকরি দিবে না, আপনাকে চাকরি দিবে আপনার বেসিক নলেজ। আমি আপনাকে এই যে কথাটা বললাম যে কর্তৃকারক, কর্মকারক আর হচ্ছে সম্প্রদান কারক, এই 3টা কারক কাউকে বেশি বুঝতে হয় না। এটা আপনি সবুজ মাহমুদও 10টা প্রশ্ন এখান থেকে আসলে আপনি 10টার মধ্যে মোটামুটি 9টা কারেক্ট করতে পারবেন। একটা আমি ছাড়লাম। আমি মাহমুদ হাসানও যদি এই 3টা কারক থেকে আসে, এখান থেকে 10টার মধ্যে 9টা আমি করে আসতে পারবো, একটা আমি করতে পারবো না, ধরলাম। কিন্তু এই 3টা যদি আমি পড়ার সাথে সাথে, কী ব্যাপার লিটন, আমি আবার তোমার ছাড় হইলাম কবে ভাই? ভালো আছি লিটন, লালমিয়াটা কবে আসবে বলিও। এখন এই যে কথার মাঝখানে আসলে আরেকটা কথার মধ্যে চলে যাই, হ্যাঁ, এটা তখন সমস্যা হয়ে যায়। আপনারা একটু আসলে যেই কথাগুলো বলতেছে ওই রিলেটেড প্রশ্ন করবেন, তাহলে আমার জন্য সুবিধা হয়। এখন কর্তৃকারক, কর্মকারক আর হচ্ছে সম্প্রদান বাদ দিয়ে আপনি অপাদান, অধিকরণ আর হচ্ছে করণ কারক আপনি একটু মিলাই দেখেন, এই 3টা থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। আপনার কাজ হইতেছে প্রতিদিন ভোর 5টার সময় উঠবেন। ধরেন আজকে আপনি কারক নিয়ে বসলেন, আপনার কাছে একটা গাইড বই আছে, সেই গাইড বই থেকে আপনি দেখলেন 5টা থেকে 5:30টার মধ্যে সবচেয়ে ভালো হয়। এই ক্ষেত্রে আমি বলি, যারা আসলে মানে আমাকে দিয়ে উদাহরণটা দিই, আপনাদের জন্য সুবিধা। যারা মাহমুদ জব অ্যানালাইসিসে আছেন তাদেরকে দিয়ে উদাহরণটা দিচ্ছি, যারা মাহমুদ জব অ্যানালাইসিসে নাই তারা এই জিনিসটা বুঝতে পারবেন। ধরেন আমি একমাত্র ক্লাস নিই না, এই ইউটিউবে আপনি খুঁজলে দেখবেন যে বিভিন্ন অনেক টিচার আছেন, সুন্দর সুন্দর করে ক্লাস নেন। আপনি একটা ইউটিউব থেকে কিংবা হচ্ছে ধরেন কথা আপনি বইটা দেখে আপনি অপাদান কারকটা বুঝতেছেন না, ক্রিয়ার আধার, অধিকরণ কারক। আচ্ছা, আধার জিনিসটা কি? আধার জিনিসটা দেখা গেলো এক জায়গায় লেখছে একরকম, আরেক জায়গায় লেখছে একরকম। একটা বইয়ের মধ্যে আপনি দেখলেন না, আপনার বইয়ের পড়াগুলো হইতেছে না, তাহলে বুঝতেছেন না আসলে। তা এখন আপনি একটা লাইভ ক্লাস দেখলেন, সেখানে একজন টিচার বললো যে আসলে আধার মানে হচ্ছে সময়, অর্থাৎ আপনি ক্রিয়া সম্পাদন করার জন্য যে সময়টাকে আপনি ধারণ করতেছেন, কিংবা যে সময়টাকে আপনি আসলে ওইখানে সময়টাকে বোঝাতে চাচ্ছেন, সেটাই হচ্ছে অধিকরণ কারক। এই কথাটা একজন ইউটিউবারের কাছে, একজন শিক্ষকের কাছে, যে কেউ হইতে পারে।
তার কাছ থেকে আপনি বইয়ের চেয়ে ওই জিনিসটা আপনি বুঝতে পারলেন, সাথে সাথে আপনার মাথায় ক্যাচ করে গেলো। এখন আপনার অধিকরণ থেকে যে কোনো প্রশ্নই আসুক পরীক্ষায়, আপনি এটা বুঝে গেলেন যে হচ্ছে ক্রিয়ার সময়কালকে, অর্থাৎ যে সময়টাকে ধারণ করা হয় সেটা হচ্ছে অধিকরণ কারক। ওকে, এটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে এটা হচ্ছে গ নম্বরটা। ক খ হবে না, গ আর ঘয় কনফিউশন ছিল। এই গ এবং ঘয়ের মধ্যে দেখা যাচ্ছে ঘয়ের মধ্যে হইতেছে আসলে সময়টাকে ওইখানে ক্যাচ করতে পারছে, কিন্তু গয়ের মধ্যে সময়টা নাই, সাথে সাথে ওইটা দাগাই দিলেন। আপনি কারকে এখান থেকে কারকটা এইভাবে সলভ করলেন। কারকটা যখন আপনি এইভাবে সলভ করলেন, এরপরে আপনি যেটা করবেন, আপনি যখন কারক বুঝে গেলেন যে হ্যাঁ কারকটা আমি বুঝতে পারছি, তখনই আপনি করবেন কি বিগত সালের প্রশ্নগুলো নেবেন। বিগত সালের প্রশ্নগুলো নেওয়ার পর আপনি সেখান থেকে দেখার পর আপনি তখন নিজে নিজে আসলে ব্রেন খুলবে। আল্লাহ হেল্প দেম হু হেল্প দেম সেলফ, অর্থাৎ আল্লাহ তাকে সাহায্য করেন যে নিজে নিজেকে সাহায্য করে। মাঝখানে একটা গল্প বলি, আমার জীবনের গল্প। আমার জীবনের গল্পটা হচ্ছে এরকম, আজকে আমি প্রাইমারি স্কুলের শিক্ষক। আমার কিন্তু চাকরিটা হয়েছে 30 বছর 4 মাস 29 দিন, অর্থাৎ 30 বছর 4 মাস 29 দিনের দিন আমি সরকারি চাকরিতে জয়েন করছি। এটা একটা ইতিহাস আছে, সংক্ষেপে বলি। আমি মনোহর হসপিটালে ছিলাম, সিদ্ধেশ্বরী মনোহর হসপিটাল, বেইলি রোড। ঢাকার টপ যদি আপনি 20টা হসপিটাল করেন, সেটার মধ্যে মনোহর হসপিটাল থাকবে। প্রাইভেট হসপিটাল, কিন্তু ওনাদের একটা সুনাম ছিল, অর্থাৎ ভালো রোগীদেরকে খুব সেবা দেওয়ার একটা সুনাম আছে। এখানকার স্টাফরা খুব আন্তরিক। আমি এটুকু বলতে পারি, এখানে 5 বছর আমি ছিলাম। আমাকে সবাই খুব ভালোবাসছে এবং আমি খুব রেসপন্সিবল পার্সন ছিলাম ওইখানকার। তা মনোহর হসপিটালে আমি যখন ছিলাম, আমি ওই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদেরকে দিয়ে তাদেরকে দিয়ে আমি একটা আমার উদাহরণটা দিই। সেটা হচ্ছে, আমি যখন আমাদের তো শিফটিং ডিউটি থাকতো, কোনো দিন আমার সকাল শিফটের চাকরি, কোনো দিন দুপুরে, আর কোনো দিন হচ্ছে রাতে। শিফটের ব্যাপারটা বলি, সকাল 8টা থেকে 3টা পর্যন্ত এক শিফট, বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত একটা শিফট, আর 10টা থেকে পরের দিন আবার সকাল 8টা পর্যন্ত একটা শিফট, অর্থাৎ 7-7-14। অর্থাৎ সকালের শিফটের ডিউটি 7 ঘন্টা, বিকালের শিফটের ডিউটি 7 ঘন্টা, আর রাতের ডিউটিটা হচ্ছে 10 ঘন্টা। আমি না নাইট ডিউটিটা বেশি করতাম। নাইট ডিউটিটা সবাই মনে করেন দেখা গেছে সবাই একটা করে করতাম, আমি 2টা করতাম। নাইট ডিউটি করার কারণটা হইতেছে এই, রাতের বেলা হঠাৎ করে যদি কোনো প্রেগনেন্ট মহিলা না আসে, মনে করেন পেইন উঠতো, তখন দেখা গেল যে ওই একটা রাতে 1টার সময় কিংবা 2টার সময় একটা রুগী আসলো, তাও বেশি একটা সমস্যা হতো না। হঠাৎ করে মনে করেন একজন প্রেগনেন্ট মহিলা নিয়ে আসলো, ওর করে আমাদেরকে ফোন দিছে এমার্জেন্সিতে, এরকম ব্যাপার, আমি রসনা ম্যাডামকে আছেন না, রসনা ম্যাডামের, আপনি কি রসনা ম্যাডামের পেশেন্ট? হ্যাঁ, আমার তো ওয়াইফের এরকম ব্যাপার, লেবার পেইন উঠছে। ঠিক আছে ভাই, আপনি নিয়ে আসেন। আনলাম, তারপর সাথে সাথে রসনা ম্যাডামকে ফোন দিলাম। আমাদের এখানে 4তলায় ডিউটি ডাক্তারকে ফোন দিলাম, ওনার রসনা ম্যাডামের সাথে কথা বললাম, কিংবা ধরেন আনোয়ারা ম্যাডামের সাথে কথা বললো। সাধারণত রসনা ম্যাডাম আর আনোয়ারা ম্যাডাম সকালে এসে ওটি করতেন। মেহরুজ আলম চৌধুরী ম্যাডাম আর হচ্ছে নোয়াখালীর ম্যাডামের নামটা ভুলে গেছি, যাই হোক, ওনারা হয়তো রাতের বেলা ওই রাতে 3টে কিংবা 4টার দিকে এসে ওটি করতো। ওই সময়টা হয়তো 2 ঘন্টা আমাকে হয়তো করা লাগতো, একটু অফিস নিয়ে ব্যস্ত থাকা লাগতো, বাকি সময়টা আমি পড়তাম। অর্থাৎ নাইট ডিউটি করার জন্য হয়তো কি সবচেয়ে সুবিধাটা হচ্ছে, নাইট ডিউটিতে আমরা 2জন থাকতাম। আমাদের যে আমার কলিগদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, ওনারা খুব হেল্প করছে আমাকে, খুবই সহযোগিতা করছে। আমার পড়াশোনা নিয়ে ওনারা আমাকে ডিস্টার্ব করেনি। আমি হয়তো দেখা গেছে এই পাশে ডেস্কের মধ্যে এভাবে পড়তেছি, আর ওই পাশে রুগীর চাপ উনি, আমার পাশে মিঠু ভাই, সোহেল ভাই, ওনারা 2জন সামলাইতেছে। আমি এখানে কিন্তু পড়তেছি। পড়তে পড়তে দেখা যাচ্ছে অনেক সময় মিঠু ভাই আমাকে বলতো, খুব বড় ভাই, খুব শ্রদ্ধা করি, নিজের আপন ভাইয়ের মতো। সোহেল ভাই নিজের আপন ভাইয়ের মতো। মিঠু ভাই সবসময় বলতো, শিশি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, এত পড়াশোনা করতেছো, কোনো লাভ নেই, তোমার ভাই সরকারি চাকরি হবে। পারভেজ ভাই, সোহেল ভাই সবসময় আমাকে উৎসাহ দিত, আর মিঠু ভাই সবসময় কথাটা বলতো। মিঠু ভাই যখন এই কথাটা বলতো, আমার তখনই মনটা খারাপ হয়ে যেত। মিঠু ভাই হাসতে হাসতে বলতেছে, এটা কিন্তু তার মনের কথা না, আমার চাকরি হইলে উনি বেশি খুশি হবে। কিন্তু মিঠু ভাই সবসময় এই কথাটা বলতো। সোহেল ভাই, পারভেজ ভাই কখনোই কিছু বলতো না। মিঠু ভাই বলতো, শিশি তোমাকে দিয়ে সরকারি চাকরি হবে না ভাই, বেকার এত খাটনি করতেছো, বেকার এত পড়াশোনা করতেছো, লাভ নাই ভাই, তোমাকে এই মনোহরা হসপিটালেই পচে মরতে হবে। আমার মনটা খারাপ হয়ে যেত, কিন্তু আমি করতাম কি না, আমি পড়ি, আচ্ছা ঠিক আছে, পড়লে যে আমাকে চাকরি পাইতেই হবে এমন কোনো কথা না, আমার চেষ্টাটা আমি করি।
30 বছর পার হয়ে যাওয়ার পর তারপর আমি যখন চাকরির চেষ্টাটা একদম ছেড়ে দিলাম, তখনই কিন্তু আমার চাকরিটা হয়েছে। অর্থাৎ সরকারি চাকরিটা যখন আর আমার নিজের মধ্যে আর এই ধরনের কোনো মানে উচ্চাকাঙ্ক্ষা কিংবা আশাটা আর নাই, আমার আর হবে না, আমি যখন আশাটা ছেড়ে দিছি তখন উপরওয়ালা আমাকে দিছে। গল্পটা এই কারণে বললাম, হঠাৎ করে মনে হলো এই জন্য। কারক বিভক্তি যেভাবে আপনি নির্ণয় করলেন সেইভাবে এখন আপনি মনে করেন আসেন শতকরাতে। শতকরার প্রশ্নগুলো এখন আপনি দেখবেন গণিতে, দেখবেন যে কয়েকটা প্যাটার্ন আছে, 4টা প্যাটার্ন। এই 4টা প্যাটার্নের অঙ্ক করলে শতকরা থেকে পৃথিবীর যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, ওই 4টা প্যাটার্ন থেকে করলেই আপনার শতকরা থেকে প্রশ্ন হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার ওই 5টা থেকে 5:30টার মধ্যে প্রথমে একটা লাইভ দেখে নেবেন। এখন মাহমুদ জব অ্যানালাইসিসে যারা আছেন তারা কী করবেন, আমার সিক্রেট গ্রুপে আমার লাইভটা দেখে দেবেন, শতকরার অঙ্কটা দেখার পরে মানুষ গড়ার কারিগর, লেকচার শিট, এই 2টা বই থেকে শতকরার উপর কী কী প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন। ওইটা দেখা শেষ করার পর তারপরে আপনারা হচ্ছে এই যে আমি যে আপনাদেরকে যে সিক্রেট গ্রুপে যে প্রশ্নগুলো পরীক্ষাগুলো নেই, শতকরার কোন থেকে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো আপনি অ্যানালাইসিস করবেন। এইটা দেখার পর আপনি তখনই বুঝতে পারবেন যে লেকচার শিটের বইয়ের প্রশ্নগুলা প্লাস হচ্ছে আমার লাইভ ক্লাসের প্রশ্নগুলো প্লাস হচ্ছে আপনার পরীক্ষায় যে শতকরা প্রশ্নগুলো আছে, তিনটা তখন আপনার মাথায় ঘুরপাক করবে। আর ঘুরপাক করতে করতে একসময় আপনার মাথার ব্রেনে ক্লিয়ার হয়ে যাবে যে হচ্ছে আসলে সাধারণত আমার এই কয়েকটা অঙ্ক করলেই আমি পরীক্ষায় কমন পাবো। পড়াশোনাটা আসলে খুব বেশি বিস্তৃত না, পড়াশোনাটা অনেক বেশি, কিন্তু টেকনিক একটু খাটাইলে ওই আপনি এই বিস্তৃত পড়াশোনাটাকে একটু আপনার মাথাটা খাটাইলে এটাকে একটু ছোট্ট একটা সীমাবদ্ধ জায়গায় আপনি নিয়ে আসতে পারবেন। শতকরা যেভাবে বললাম সেভাবে আপনি দেখা গেল হচ্ছে ধারা, সেইভাবে দেখা গেল হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, সেইভাবে দেখা গেল মান নির্ণয়, সেইভাবে দেখা গেল হচ্ছে আপনার অন্যান্য যে অঙ্কগুলো আছে ঠিক এই ক্যাটাগরিতে করবেন। অর্থাৎ প্রথমে আধা ঘন্টা ওই টপিকের উপর লাইভ ক্লাসটা দেখবেন, লাইভ ক্লাস দেখার পরে তারপর লেকচার শিট বই আর মানুষ বর্গাকার কারিগর বইয়ে ওই টপিকটার উপর কী কী প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো সলভ করবেন। এবং সলভ করার পরে আপনার ওই টপিকের উপরে যে আপনাদের হচ্ছে বিষয়ভিত্তিক পরীক্ষা নিচ্ছে সেই প্রশ্নগুলো আবার আপনি দেখবেন, আপনার পড়া শেষ হয়ে যাবে। এর বাইরে আর কখনো কিছু করতে হবে না। এর মধ্যে আপনি প্রাইমারি যত রকমের সমস্যা আছে সলভ করবেন। এখন মাহমুদ জব অ্যানালাইসিসে যারা নাই তারা কী করবেন, তাদের ক্ষেত্রে ওইরকম আপনি একটা যে কোনো একটা বিষয় বুঝতেছেন না, শতকরা অঙ্কটা বুঝতেছেন না, আপনি একটা খুব ভালো একটা ইউটিউবের ভালো শিক্ষক আছে তার কাছ থেকে আপনি লাইভ ক্লাসটা দেখে নেবেন। সেটা দেখার পর আপনার যে বইটা পড়তে আপনি কমফোর্ট ফিল করেন কিংবা যে বইটা খুব সহজে বুঝতে পারেন সেই বইটা থেকে আপনার ওই শতকরা অংশটা বের করবেন। বের করার পর ওই বইতে কীভাবে সমাধান করছে সেই সমাধানটা দেখবেন। সেই সমাধানের সাথে সাথে ওই ইউটিউবে যে শিক্ষক আপনাকে যে কথাটা বলছেন সেই কথার সাথে ওই বইয়ের মিল আছে কিনা সেটা মিলটা বের করবেন। এরপরে আপনার বিষয়ভিত্তিক যদি আপনি পরীক্ষা দেন সেই প্রশ্নগুলো বের করে দেখবেন যে হচ্ছে এই লাইভ ক্লাস, এই পরীক্ষার প্রশ্ন আর হচ্ছে আপনার কাছে যে গাইড আছে 3টা বই থেকে আপনি বুঝতে পারতেছেন কিনা। এই 3টা পড়াকে আপনি যখন ককটেল বানাই ফেলাবেন, মাথার মধ্যে ধারণ করবেন, তখন আপনি দেখবেন যে শতকরাটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। বাংলা কারকের বুঝাইলাম, ইংলিশে শতকরা বুঝাইলাম, এবার আসেন আপনার গণিতের শতকরা বুঝাইলাম, এবার ইংলিশে আসে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সহজ, সবচেয়ে কঠিন সবচেয়ে সহজ। আকাশের যত তারা পুলিশের তত ধরা, নাকি পুলিশের যত ধরা আকাশে তত ধরা, এরকম একটা কথা আছে। এই কথাটার মতোই আরেকটা জিনিস আমি আপনাদেরকে বোঝাই দিই, সেটা হইতেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে অনেকগুলো চোরা গলি আছে। অর্থাৎ আপনি হঠাৎ করে একটা কৃষ্ণ গহ্বরের দরকার, আপনি একটা গুহায় প্রবেশ করলেন, গুহায় প্রবেশ করে আপনি খুব সুন্দরভাবে যাচ্ছেন, যাওয়ার পর দেখলেন যে এখান থেকে 2টা রাস্তা গেছে, আপনি একটা রাস্তা ঢুকলেন, একটা রাস্তা দিয়ে ঢোকার সাথে সাথে কিছু দূর যাওয়ার পর দেখলেন ওখান থেকে 4টা রাস্তা হয়ে গেছে। 4টা রাস্তার মধ্যে আপনি অপু 10, 20, 30, 40 এভাবে করে একটা রাস্তা বের করলেন, যে এই দিক দিয়ে আপনি হয়তো পরের স্টেপ আপনি যেতে পারবেন। 4টা রাস্তা, ওই একটা রাস্তা বেছে কিছু দূর যাওয়ার পর দেখবেন ওইখান থেকে 8টা রাস্তা হয়ে গেছে। ওইখান থেকে একটা রাস্তা চয়েস করার পর ওইখান থেকে দেখবেন 16টা রাস্তা হয়ে গেছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এরকম, ঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেরকম সেরকম হইতেছে আপনার হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি কিংবা হইতেছে ভোকাবুলারি, অর্থাৎ শব্দভাণ্ডার কেন আপনি সমৃদ্ধ করবেন। একটা শব্দভাণ্ডার যখন আপনি সমৃদ্ধ করবেন ঠিক তখনই আপনার একটা সোজা কথা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলেন কিংবা হচ্ছে আপনার গ্রুপ বলেন, ইংলিশে যে দুর্বলতাটা সেইটা প্রথমে আপনাকে ঠিক করতে হবে। ভোকাবুলারি, শব্দভাণ্ডারটাকে আপনাকে অবশ্যই সমৃদ্ধ করতে হবে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখন ঘটনা হচ্ছে বাংলা ভাষা আপনি যতটা কমফোর্ট, আপনি বাংলা ভাষা যত সুন্দর করে কথা বলতেছেন, ইংলিশে কিন্তু আপনি তত সুন্দর করে কথা বলতেছেন না। মানে ফ্রেজ দিয়ে বলা যায় টিট ফর টেট,
ইট মারলে পাটকেলটি খেতে হয়। ইট মারলে পাটকেলটি খেতে হয় আপনার হিসাবে কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা ইংলিশ হওয়ার কথা, অথচ ইট মারলে পাটকেলটি খেতে হয় 4টার ইয়ার উত্তর খুব সুন্দর ছোটো 3টে ইয়াতে টিট ফর ট্যাট, ঠিক আছে। তারপরে হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। তারপরে হচ্ছে আপনার হচ্ছে দেখা যাইতেছে জন্মিলে মর্তিত হবে। এই যে এই ধরনের কিছু কিছু ফ্রেজ আছে, এই যে আপনি যখন ফ্রেজগুলো যখন আপনি দেখবেন, ভোকাবুলারি আপনি তো এই কারণে স্ট্রং করবেন। ভোকাবুলারি স্ট্রং করলে কী হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা প্রশ্ন এসে গেছে ডিনাইট, আপনি এটা মানে জানেন না। আপনি যেটা মানে জানেন না সেখানে আপনি ইন বসবে, আন্ডার বসবে, অন বসবে, অফ বসবে, বিফোর বসবে না আফটার বসবে, আপনি কীভাবে বলতে পারবেন? আপনাকে একটা প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নটার মধ্যে একটা শব্দ আপনি বলতেই পারতেছেন না আসলে এটা কী মানে বোঝাইছে। এই শব্দটা মানে যখন আপনি বুঝতে পারবেন তখনই ওই যে আল্লাহ হেল্পস দেম হু হেল্পস দেমসেলফ, অর্থাৎ আপনি অনেক স্টাডি করছেন, ভোকাবুলারি স্ট্রং করছেন, ওই 4টা থেকে তখন আপনি একটা আন্দাজে একটা কিন্তু বসাই দিতে পারবেন, এটা ইন হবে, অন হবে না আন্ডার হবে। অর্থাৎ শব্দ ভাণ্ডার যখন আপনার স্ট্রং হবে তখনই আপনি ওইখান থেকে বুঝতে পারবেন যে এইটার মিনিং হচ্ছে এইটা হয়তো এইটা মানে বোঝাইতে চাচ্ছে। আপনি তখন ওইখান থেকে ডিসিশন নিতে পারবেন কিংবা ডিসাইড করতে পারবেন এটা হয়তো ইন হইতে পারে, এটা হয়তো অন হইতে পারে। আন্ডার দ্য গ্রিনউড ট্রি কিংবা হচ্ছে অন দ্য টেবিল, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। একটা হচ্ছে আপনার ইন, আন্ডার মানে নিচে, একটা গ্রিনউডের নিচে, একটা কী বলে এটাকে সবুজ গাছের কখন আপনি উপরে বসে থাকবেন না, এই জন্য এটা আন্ডার নিচে। আর অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, কখনো বই টেবিলের নিচেও থাকে না, টেবিলের ইন মাঝেও থাকে না, অন টেবিলের উপরে থাকে। আপনি বুক মানে বই যখন বুঝবেন, তার টেবিল মানে হইতেছে টেবিল বুঝবেন, তখন কিন্তু একটা জিনিসই বুঝবেন যে টেবিলের এটা বইটা কখনো তলেও থাকে না, টেবিলের মাঝেও থাকে না, বইটা সবসময় টেবিলের উপরে থাকে। অর্থাৎ টেবিল আর বুক এই দুটো শব্দের অর্থ যখন আপনি বুঝতে পারবেন তখনই আপনি ইন কিংবা অন কিংবা হচ্ছে আন্ডার এটা বসাইতে পারবেন, আন্দাজেও তখন বসাইতে পারবেন এবং সেই আন্দাজটা আপনার কাজে লাগবে। আশা করি বাংলা, ইংরেজি এবং গণিত 3টা ছোট্ট উদাহরণ দিলাম, আশা করি এইভাবে যদি আপনি 2 ঘন্টা করে প্রতিদিন রুটিন করে পড়েন, বিগত সালে প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, এইটা মাহমুদ জব অ্যানালাইসিস যে অনেক প্রশ্ন কমন আসে এটার পিছনে কিছুই না, আপনি মাথা খাটান না, আমি মাথাটা খাটাই, এই কারণে হয়তো এইখান থেকে এত কমন আসে। আপনিও আজকে থেকে মাথাটা খাটান, দেখবেন যে আপনারা অনেক কিছু আপনার কাছে সলভ হয়ে যাবে। বাংলা, ইংলিশ, অঙ্ক গেল। সাধারণ জ্ঞান এটা আপনি ছোটোবেলা থেকে পড়ে আসতেছেন, ক্লাস 5-এর বইয়েও উপজাতি আছে, কিন্তু ক্লাস 6-এর বই হতেছে বাংলাদেশি ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আগরতলা মামলা থেকে শুরু করে একেবারে 2021 সাল বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী 2020 আর 2021 যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর পূরণ হচ্ছে, এই জিনিসগুলো আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন না আপনি যখন প্রাইমারি প্রস্তুতির জন্য যাবেন কিংবা বিসিএসের পরীক্ষার প্রস্তুতির জন্য যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে এখন ঠেকানো 3 থেকে 5 মার্ক আপনাকে ঠেকাবে, সেই ঠেকা আপনি কীভাবে সারাবেন সেটা হচ্ছে বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনি সবসময় কাছে রাখবেন এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনি সবসময় ঠোঁটস্থ রাখবেন। তো সিম্পল একটা উদাহরণ দিই, 5 জনের আমাদের বীর প্রতীক, বীর উত্তম, বীর বিক্রম 5 জনের যে প্রতীক ছিল তাদের কিন্তু বাতিল হয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার কারণে তাদের কিন্তু এই বাতিল হয়ে গেছে, এখন কিন্তু টোটালের থেকে 5 জন মাইনাস হয়েছে। এই যে আপডেটগুলো এগুলো আপনি নোটে টুকে রাখবেন। এখন আমাদের মাতারি বাড়ি প্রকল্প, বঙ্গবন্ধু সেতু, তারপর হচ্ছে মেট্রো রেল, তারপরে হচ্ছে আপনার যে রূপপুর পারমাণবিক প্রকল্প, এগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে, এগুলোর ব্যাপারে একদম আপডেট থাকবেন। আরেকটা হচ্ছে সাম্প্রতিক কিংবা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, অর্থাৎ গত বছর যে অর্থনৈতিক সমীক্ষাটা পড়ছে না, এবার কিন্তু নতুন অনেক কিছু অ্যাড হয়েছে। বাংলাদেশে কিন্তু দেখেন সবচেয়ে পরীক্ষা জুন মাসে হবে না ভাই, পরীক্ষা জানুয়ারি মাসে হবে, সেইভাবে পড়াশোনা করেন। বাংলাদেশের সাম্প্রতিকের যে এটা হচ্ছে আপডেটের মধ্যে হচ্ছে বাংলাদেশে দেখেন মাথায় পিছু আয়টা বেড়ে গেছে, গত বছর যেটা পড়ছেন সেটার সাথে এবারে পার্থক্য আছে। তারপরে বাংলাদেশের মানুষের গড় আয়ুটা বৃদ্ধি পেয়েছে, তারপর হচ্ছে পুরুষ এবং নারীর অনুপাতটার মধ্যে কিছুটা হেরফের হয়েছে। সুতরাং আপনাকে গত বছরের যে এটা আছে সেটা আপনি নোটগুলো থেকে এটা আপডেট করে নেন, সেই আপডেটের ক্ষেত্রে আপনি বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা এই বইটা কিনতে পারেন, আর না হলে কারেন্ট অ্যাফেয়ার্স
বিগত 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনি ওখান থেকে নিয়ে নেন এবং ওইটা নেওয়ার পর ওইখান থেকে যে প্রশ্নগুলো আপডেট আসছে সেই প্রশ্নগুলো আপডেটগুলো আপনি সাথে সাথে ওখানে নোট করে নেন। আগের উত্তরটা কেটে দিয়ে বর্তমান উত্তরটা ওখানে বসায় দেন। কোনো একটা প্রশ্ন যদি আপনি দেখতেছেন পারতেছেন না, সাথে সাথে গুগল সার্চ করেন, গুগল সার্চ করলে ওইখান থেকে আপনি আপডেট প্রশ্নটা এখান থেকে পেয়ে যাবেন। আশা করি এভাবে পড়াশোনা করলে আগামী 3 মাস, আগামী 3 মাসে এর মধ্যেই আপনাদের হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাহমুদ জব অ্যানালাইসিসের সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা এই পরীক্ষাগুলা, গ্রুপে যে পরীক্ষাগুলো হয়েছে এই 3 মাস আপনারা পরীক্ষাগুলো ঠিকমতো দেবেন। আপনাদেরকে যেই রুটিনটা আজকে জুম ক্লাসে দিয়ে দিচ্ছি সেই রুটিনটা একদম আগামী 3 মাস ফলো করবেন এবং লাইভ ক্লাসগুলো দেখবেন। ইনশাল্লাহ এই লাইভ ক্লাস দেখলেই আপনার পড়াশোনা বেশি কিছু করতে হবে না। অর্থাৎ আপনি যে মাথাটা ঘামাইতেছেন, যে পরিশ্রমটা করবেন, সেই পরিশ্রমটা কিন্তু আমি লাইভ ক্লাসে আপনাকে করে দিচ্ছি। আপনি শুধুমাত্র যে আপনার সামনে যে আমি যেই ইয়াটা রাখছি 3 মাসের রুটিনটা, আপনি শুধু এই রুটিনটা ফলো করবেন। এই রুটিনটা ফলো করার জন্য আপনার কষ্টটা কিন্তু আমি কমাই দিচ্ছি এই লাইভ ক্লাসে। আপনি কারক বুঝতেছেন না, আপনি ধারা বুঝতেছেন না, আপনি প্রকৃতি তত্ত্ব বুঝতেছেন না, সেটা কিন্তু আমি এখানে বোঝাই দিচ্ছি। আপনাকে খুব বেশি ব্রেনটা খাটাইতে হবে না, কিন্তু একটা কাজই করতে হবে, আগামী 3 মাস এই যে 2 ঘন্টার রুটিন, সেই 2 ঘন্টার রুটিনটা প্রতিদিন আপনি ফলো করবেন। শুধুমাত্র কেউ মারা গেলে আপনার নিকটাত্মীয়, আপনার আপনজন, আল্লাহ মাফ করুক, কারো যেন মারা না যায়, সেই ক্ষেত্রে শুধুমাত্র এই রুটিনটা আপনি স্থগিত রাখবেন। তাছাড়া ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস কিংবা আপনার নিজের জ্বর, কোনো কিছুতে কখনোই এই রুটিনটা আপনি ব্রেক আপ করবেন না। আপনাকে প্রতিদিন বই নিয়ে বসতে হবে, প্রতিদিন লাইভ ক্লাসটা দেখতে হবে এবং লাইভ ক্লাস দেখে এই সলিউশনগুলো যেভাবে আমি দিচ্ছি সেই সলিউশনগুলো প্রতিদিন আপনি রুটিনটা করবেন, রুটিনটা মেনটেন করবেন। ইনশাল্লাহ 3 মাস পর পরীক্ষার হল থেকে বের হয়ে এসে আপনি বলবেন যে হ্যাঁ আমি পারছি। এই জিনিসটা আপনি নিজে থেকে বুঝতে পারবেন। তারপরেও মাহমুদ জব অ্যানালাইসিসে যদি কেউ বুঝতে না পারেন, 11টার সময় আমাদের সিক্রেট গ্রুপে ক্লাস আছে। এখন শরীরটা খুবই ক্লান্ত লাগতেছে, মনে হয় আসতে পারবো না, চেষ্টা করবো। না আসতে পারলো ইনশাল্লাহ কালকে সময় তো জানাই দেবো সিক্রেট গ্রুপে, ওইখানে আমি আবার এখানে ব্যাখ্যা আর বিশ্লেষণটা দিয়ে দেবো। আরও যদি কারোর কাছে জানা থাকে, প্লাস হচ্ছে আপনাদের নতুন ক্লাস রুটিন আর হচ্ছে লাইভ ক্লাসের শিডিউল, এইটা আপনারা কালকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। বিসিএস ব্যাচে যারা আছেন তারা বলছেন নতুন সাজেশনটা দিতে, ইনশাল্লাহ নতুন সাজেশনের কাজও তৈরি করতেছি। আশা করি 2-3 দিনের মধ্যে সাজেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে লাইভ ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।